পরবর্তী বক্তা মিস্টার পলাশ বলে গেছেন যে ইরানের ব্যাটালিয়ন অর্গানাইজেশন আছে আর বাকি ব্রিগেড বা ডিভিশন নাই। ইটস নট। আমি আমি আপনাকে আপনার প্রতি সম্মান রেখে বলছি যে ইরানের কিন্তু দুটো ভাগ আছে। ইরানের মিলিটারি ইজ ডিভাইডেড ইনটু টু। একটা হলো আরসেত আর একটা হচ্ছে আরজিএসসি, আইজিআরসি। তো আরসেত যেটা সেটা হলো আরসেটটা হচ্ছে আমি আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করেন, আমি বলি। সেটা হচ্ছে যে আরসেটটা হচ্ছে যে এটা হলো কনভেনশনাল মিলিটারি। এটাতে 4টা কোর হেডকোয়ার্টার আছে এবং 10টা ডিভিশন আছে। এরপরে অনেক ব্রিগেড আছে, এর মধ্যে অনেক ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড আছে। সুতরাং এটা হলো কনভেনশনাল মিলিটারি আর কি। আর বাকি যেটা আছে তাদের হলো প্রত্যেক 32টা প্রভিন্সের 2টো করে ইউনিট আছে। এটা হলো আইআরজিসির, এবং এরা বেসিক্যালি এদের কাছে পলিটিক্যাল কন্ট্রোলটা থাকে। এরা মিলিটারিলি ইকুইপ প্লাস পলিটিক্যাল কন্ট্রোল। সো এরা অ্যাকচুয়ালি ইরান কিন্তু কনভেনশনাল এবং আইআরজিসি দুটো মিলে একটা ইটস এ হিউজ আর্মি। এবং আমি বলবো যে এটা মিডল ইস্টের অন্য কোনো দেশের সাথে মানে তুলনীয় না। মানে তাদের সক্ষমতা, মিলিটারি সক্ষমতা অনেক বেশি। বাট প্রশ্নটা হচ্ছে এখানে কিন্তু মিলিটারি না, কারণ ইরান যে শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছে তারা কিন্তু মোট 4টা মাত্রা, আমি বলবো 4 ডাইমেনশনাল ওয়ার। একটা ফিজিক্যাল ডাইমেনশন যেটা, সেটা কিন্তু না। সাধারণত আমরা মিলিটারিতে যেটা বুঝি ফিজিক্যাল ডাইমেনশন, একটা হচ্ছে যে আকাশ, জমিন এবং ভূগর্ভস্থ। এই 3টা ডাইমেনশনের বাইরেও কিন্তু একটা নতুন ডাইমেনশন, বর্তমান যুদ্ধের ডাইমেনশনগুলি কিন্তু অন্যরকম। একটা হলো যেটাকে বলতেছে ন্যারেটিভ ডাইমেনশন, যেখানে আপনার সারা বিশ্বের মতামত, আপনার তথ্য এবং প্রচারণা, এটা দিয়ে আপনি নিয়ন্ত্রণ করেন। আর একটা হচ্ছে আপনার রাজনৈতিক যেটা ডাইমেনশন, সেটাকে আপনার রাষ্ট্রগুলির সাথে যে নিজেদের সম্পর্ক এবং এই সাথে আমাদের অ্যালায়েন্স বিল্ডিং, প্লাস হলো আমাদের নিজস্ব সংহতি এবং ঐক্য, এই জিনিসটাকে ডিসক্রাইব করা হচ্ছে আপনার রাজনৈতিক ডাইমেনশন। আরেকটা ডাইমেনশন হলো অর্থনৈতিক ডাইমেনশন। সেখানে আপনার আপনার যুদ্ধ চলাকালীন আপনার যুদ্ধকে সমর্থন দেওয়ার মতো আর্থিক সক্ষমতা এবং আপনার সেই সম্পদ, এবং এই যে চাপ থাকবে আপনার যুদ্ধের মধ্যে, যে চাপ থাকবে, যে আপনার বিভিন্ন লাইনস অফ কমিউনিকেশন আপনার বন্ধ হয়ে যাবে, এবং এরপরেও আপনি কিভাবে আপনার যুদ্ধকে আপনি চালিয়ে নিতে পারবেন এবং আপনার রসদগুলিকে কিভাবে আপনি যোগান দিতে পারবেন। এরপরে যেটা, সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে মিলিটারি ডাইমেনশন। তো ইরান কিন্তু এই 4টা ডাইমেনশনের মধ্যে তারা কখনোই প্ল্যান করে নাই যে তারা সামরিক ডাইমেনশনে তারা আমেরিকার সঙ্গে তারা পেরে উঠবে, কারণ তাদের কিন্তু শত্রু খুব নির্দিষ্ট। তাদের শত্রু কিন্তু এই গালফ কান্ট্রিজ গুলি না, তাদের শত্রু হলো ইসরায়েল, এবং তাদের শত্রু হচ্ছে ইসরায়েলকে মানে সহযোগিতা করবে যারা, তারাই তাদের শত্রু। এটাই হলো ইরানের ডেফিনেশন অফ এনিমি। মানে আমি যদি বলি যে এখানে শত্রুকে চিহ্নিত করা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এবং সেই শত্রুকে যারা সহযোগিতা করছে তাদেরকেও কিন্তু চিহ্নিত করা খুব ইম্পর্টেন্ট, বিকজ তারা শত্রুকে জিয়ে রাখতে হেল্প করছে। তো এই 3টা জায়গায় আমি বলবো ন্যারেটিভ ডাইমেনশন, পলিটিক্যাল ডাইমেনশন এবং ইকোনমিক ডাইমেনশন, এই 3টা ডাইমেনশন কিন্তু ইরান ইজ অ্যাট পার। এখন কেন আমি ন্যারেটিভ ডাইমেনশনের কথা বলি, প্রথমে হচ্ছে সারা বিশ্বের কিন্তু সিম্প্যাথি, যারা আমি বলবো নিউট্রাল কান্ট্রিজ প্লাস আই উড সে যে আমেরিকার বিপক্ষ শক্তি যারা, তাদের তো অবশ্যই, প্লাস হলো যারা ইভেন আমেরিকার পক্ষের অনেক শক্তি কিন্তু এখন ইসরায়েলের সরি ইরানের যে তাদের উপরে যে এই অন্যায় আক্রমণ করা হয়েছে, এটা কিন্তু তারা বুঝাতে পেরেছে। উদাহরণটা কি, গত সিকিউরিটি কাউন্সিলে যখন ইউএস অ্যাম্বাসেডর সিকিউরিটি কাউন্সিলে তার যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে ইরানকে মানে হারানোর জন্য বা পরাজিত করার জন্য যে পরিকল্পনা করা হয়েছিল, সেখান থেকে 14টা দেশ ওয়াক আউট করে গেছে। এখন 14টা দেশ, তার মধ্যে কিন্তু অল 5টা P5 বলে আর কি, যে জাতিসংঘের যে 5জন যে স্থায়ী সদস্য আছে তাদের মধ্যে 4 জন ওয়াক আউট করেছে, এবং সেই সাথে 10 জন টেম্পোরারি। তার মানে কেউ, এবং ইউএসএ ওয়াজ ফাউন্ড টু বি, এইটা প্রথমবারের মতো যে ইউএসএ কে একা সেখানে বসে থাকতে হয়েছে। এবং ওই সিকিউরিটি কাউন্সিলের ওই ওয়াকআউটের পরে সিকিউরিটি কাউন্সিলের থেকে বের হয়ে এসে যখন ইরানের রিপ্রেজেন্টেটিভকে জিজ্ঞেস করা হলো
যে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট ইউএস প্রপোজাল, হি সেড উই ডু নট এগ্রি উইথ এনিথিং। তো এই তিনটা শব্দ দিয়ে কিন্তু ইরান বুঝিয়ে দিয়েছে যে তারা এই তিনটা ডাইমেনশনে কিন্তু তারা ডোমিনেট করছে। সেকেন্ড হলো যে তাদের যে আভ্যন্তরীণ ঐক্য, পশ্চিমা বিশ্ব ভেবেছিল যে যদি এরকম বিমান থেকে আক্রমণ করা হয় তাহলে হয়তো বা আভ্যন্তরীণ ঐক্য ভেঙে যাবে, এবং যেহেতু তাদের ভিতরে একটা অসন্তোষ ছিল এবং তারা এই সরকারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে এবং মার্কিনীদেরকে তারা স্বাগত জানাবে তাদের হেল্প করার জন্য, তাদের নতুন সরকার তৈরি করার জন্য। কিন্তু সেটা কমপ্লিটলি ভুল প্রমাণিত হয়েছে, কারণ ইরানের যে মানে আভ্যন্তরীণ ঐক্য এবং আভ্যন্তরীণ যে স্পিরিট, ডিটারমিনেশন আর সেলফ রেসপেক্ট, সেটা কিন্তু অন্য কোনো মানে মধ্যপ্রাচ্যের দেশের মতো না, এটা ইরাকের মতোও না। এবং তারা কিন্তু এই ব্যাপারে কিন্তু তারা সাংঘাতিকভাবে ইমোশনাল, এবং তারা কিন্তু তাদের সরকারের এই যে খামেনিকে মানে মারার পরে কিন্তু তারা তার পাশে দাঁড়িয়েছে। তো এটা হলো আরেকটা। সেকেন্ড হচ্ছে যে অর্থনৈতিক ডাইমেনশন, যেটা সেখানে কিন্তু ইরান ইজ অলরেডি উইনিং। কেন? তারা এ পর্যন্ত আমি বলছি 10 মার্চের মতো, যে তখন পর্যন্ত তাদের খরচ ছিল মাত্র $500 মিলিয়ন। তারা যে আর্সেনাল বা যে সমস্ত গোলাবারুদ খরচ করেছে, যা ধ্বংস হয়েছে সেটার কথা আমি বলছি না, বাট যেটা তারা খরচ করে সেটা অন দ্য কন্ট্রারি ইউএস এর কিন্তু ততদিনে প্রায় $17-18 বিলিয়ন খরচ হয়ে গেছে। ইসরায়েলের খরচ হয়ে গেছে অলরেডি $7-8 বিলিয়ন মতো। তার মানে কি, সে 500 মিলিয়নের এগেনস্টে তাদেরকে ফোর্স করছে প্রায় অ্যাবাউট $20-30 বিলিয়ন খরচ করতে। তো এইভাবে তো তারা টিকে থাকতে পারবে না। সেকেন্ড হচ্ছে যে সারা বিশ্বের বাণিজ্য এবং যে এনার্জি যোগান, এটা কিন্তু একবার বন্ধ হয়ে গেছে। এবং এটা একটা পর্যায়ে এসে ইরান এটা খুলে দিল কার জন্য? চাইনিজদের জন্য খুলে দিয়েছে। সেকেন্ড হচ্ছে যে যারা এক্সেপ্ট ইসরায়েল এবং ইউএস এর যারা অ্যালাইজ, তাদেরকে বাদ দিয়ে বাকিদের জন্য খুলে দিয়েছে। তারপরেও কিন্তু এই ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির কম্পালশনের কারণে এই এখান দিয়ে কিন্তু ঠিক মতো তেল যাচ্ছে না। আচ্ছা, এর পরের যে ব্যাপারটা সেটা হলো যে আজকের কথা আমি বলছি, সেটা হচ্ছে ইরানের একজন টপ অফিসিয়াল বলেছে যে ইরান উইল অনলি অ্যাকসেপ্ট দিস ওপেনিং অফ হরমুজ ইফ দি পেট্রোল অর দি অয়েল ইজ পেইড ইন ইউয়ান। সো এইটা কিন্তু একটা ইটস এ নিউ সিগন্যাল, এবং এটার মধ্যে কিন্তু অনেক কিছু ইনভলভ। আমি আগেও বলেছি এটা এরকম একটা আলোচনা অনুষ্ঠানে, যে এই যুদ্ধ কিন্তু আসলে সামরিকভাবে কেউ কাউকে পরাজিত করার যুদ্ধ না। এখানে কিন্তু যুদ্ধটা হচ্ছে তেলের যুদ্ধ, এবং এটা একটা অর্থনৈতিক ব্যবস্থার যুদ্ধ। এই যুদ্ধে কিন্তু ইরান কিন্তু এই যুদ্ধে আমি বলবো ইউএস এর থেকে অনেক এগিয়ে আছে, এবং এটার জয় পরাজয় কিভাবে নির্ধারিত হবে এটা কিন্তু নির্ভর করবে যে ঠিক স্বাভাবিক আমরা যেভাবে বুঝি যে একটা জায়গা দখল করে নিয়ে জয়, বা কেউ জয়ী হইলো বা কেউ হেরে গেল, বিষয়টা কিন্তু এমন না। প্রত্যেকটা দেশেরই কিন্তু আজকে যেরকম একজন আলোচক আজকে আমি শুনছিলাম যে সে হলো কাতার ইউনিভার্সিটির একজন প্রফেসর, প্লাস হলো একজন হলো ব্রিটিশ একজন সামরিক অ্যানালিস্ট। তাদের কথা ছিল দ্যাট হু ইজ রেসপন্সিবল ফর দিস ক্রাইসিস, এবং তারা দুজনেই ব্রিটিশ এবং সেই কাতার দুজনেই বলেছে ইসরায়েল ইজ কল্ড অ্যাজ এ স্পয়লার অফ দিস পার্টিকুলার এরিয়া অ্যান্ড ইউএসএ হ্যাজ টার্নড আউট টু বি এ রোগ স্টেট। সো এই দুটো শব্দ কিন্তু আমি বলবো খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড টু বি নোটেড, দ্যাট এখন কিন্তু ইরানকে রোগ স্টেট বলছে না মানুষ, এখন বলছে ইউএসএ কে রোগ স্টেট। আরেকটা ব্যাপার আপনি উল্লেখ করেছেন যে বিভিন্ন দেশ বলেছে তারা সিকিউরিটির জন্য শিপ পাঠাবে, কেউ রাজি হয় নাই সিকিউরিটি শিপ পাঠাতে। তারা বলছে আমরা বিবেচনা করতে পারি, বাট ফ্রান্স বলছে যে তারা মেডিটেরিয়ানেই থাকবে এন্ড দে উইল বি ইন দ্য ডিফেন্সিভ রোল। ইউকে হ্যাজ ডিনাইড, এবং সাউথ কোরিয়ার জাপানের প্রশ্নই আসে, কারণ তারা তাদের অ্যাসেট এখানে, এবং চায়নাও কিন্তু বলেছে যে এসকালেশন বন্ধ করতে হবে, আদারওয়াইজ সব পার্টি যদি বন্ধ করে অনলি দেন ডিসকাশন ক্যান টেক প্লেস, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল। এবং ইরান ইজ নট রেডি টু নেগোশিয়েট, এবং আজকেও বলেছে যে ইরান নেগোশিয়েট করবে না। এবং ইউএস নেভি কিন্তু সিরিয়াসলি বলেছে যে তারা আগামী 1 মাসের মধ্যে দে আর নট ক্যাপেবল অফ এসকর্টিং এনি শিপ। এখন খার্গে আইল্যান্ডের ব্যাপারে কিন্তু খার্গে আইল্যান্ডের ব্যাপারে একটা তথ্য জানা উচিত দর্শক শ্রোতাদের, সেটা হচ্ছে যে খার্গে আইল্যান্ড কিন্তু অ্যাকচুয়ালি ইজ নট দি সোর্স অফ অয়েল,
ইট ইজ দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য অয়েল, যেখানে ইরানের বিভিন্ন জায়গা থেকে তেলটা পাইপলাইনের মাধ্যমে ওখানে আসে এবং শিপগুলি ওখানে পার্ক করে বার্ট করে, তারপরে সেখান থেকে আপনার নিয়ে যায়। আর আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে বলি, যে মেরিন কোরের যে ইনভলভমেন্টের ব্যাপারে, আমি 1993-94 সালে ইউএস মেরিন কোরের স্টাফ কলেজ করেছি। সেখানে 1 বছরের ট্রেনিং ছিল এবং ওখানে দুটো আপনার এটা ওয়ার গেম হয়। দিজ আর কল্ড অ্যাজ দি ফাইনাল ওয়ার। তো 93-94 সালে ইউএসএ কিন্তু দুটো দেশকে কিন্তু তাদের শত্রু হিসেবে আইডেন্টিফাই করে। একটা হচ্ছে ইরান, সেকেন্ড হচ্ছে 93 সালের কথা বলছি আমি, আজকে কত 2026, রিমেম্বার 93 সালে। তো তার প্রথম ওয়ার গেমের মধ্যে আমি ছিলাম ইরানিয়ান কমান্ডার এবং আমাকে রিসোর্স দেওয়া হলো ইরানিয়ান কমান্ডার হিসেবে। আমাকে বলা হলো বন্দর আব্বাসের তুমি ডিফেন্স ক্রিয়েট করো। আমরা বন্দর আব্বাসের ডিফেন্স ক্রিয়েট করি এবং আমরা 3 দিনের এটা একটা পুরো ওয়ার গেম ছিল এবং এই ওয়ার গেমে কিন্তু আমরা ইউএস কে পরাজিত করেছিলাম অ্যাজ এ ইরানিয়ান ফোর্স কমান্ডার। এটার কারণটা হলো, এটা হচ্ছে যে ইরান যে টেকনিকটা অ্যাডপ্ট করেছিল, আমার সঙ্গে কিছু ইউএস অফিসার ছিল, তাদেরকেও ইরানের অংশ হিসেবে আমাকে দেওয়া হয়েছিল, কারণ আমি তো আর একাই পুরোটা প্ল্যান করতে পারবো না। তো আমার একটা প্ল্যানিং টিম ছিল এবং এটা একটা কি বলে আপনার কম্পিউটারাইজ গেম ছিল। আমরা পুরো ডেটাটা কম্পিউটারে আমরা ফিট করি এবং ফিট করার পরে কিন্তু এটা কারো কোনো কন্ট্রোল থাকে না, ইট উইল মুভ লাইক এ নর্মাল গেম। তো এইখানে কিন্তু আমরা সেই ইউএস এর কোর, মেরিন কোর, যেটা নাকি যাদের এখানে যদিও বলা হয়েছে মাত্র 5000 সৈন্য, মেরিন কোরের রোলটা কিন্তু ইজ কোয়াইট ডিফারেন্ট। মেরিন কোরের রোল হচ্ছে তারা ইমিডিয়েটলি ল্যান্ড করবে, ল্যান্ড করার পরে একটা কিছু জায়গা সিকিউর করবে এবং এরপরে ফলো অন ট্রুপস উইল কাম। তো এইখানে কিন্তু ওই যে মেরিন কোর আসছে বলে যে তারা সবকিছু করে তা কিন্তু না, দে হ্যাভ সার্টেন, তাদের কিছু লিমিটেশন আছে, যেমন তারা কতক্ষণের বেশি আর টিকে থাকতে পারবে না। ম্যাক্সিমাম দে ক্যান স্টে at their own with their own support. অসংখ্য ধন্যবাদ। It is just a declaration. আমি মনে করি যে এটা is not going to bring any significant result for the outcome of this